আমার নাম রাহাত। আজ যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু আমি শপথ করে বলছি একটাও কথা বানানো নয়। এই ঘটনার পর থেকে আমি কোনোদিন রাতের বেলা একা বের হই না, বিশেষ করে বাঁশবনের পাশ দিয়ে তো নয়। ঘটনাটা ঘটেছিল 2023 সালের বর্ষাকালে। আমি তখন চট্টগ্রামের একটি ছোট কোম্পানিতে চাকরি করতাম। অফিস থেকে বাড়ি ফিরতে প্রতিদিন শেষ বাস ধরতে হতো। সেদিন কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 10:30। শেষ বাস থেকে নেমে দেখি চারদিকে একদম নীরবতা। হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে কাঁচা মাটির গন্ধ। বাসস্ট্যান্ড থেকে আমার বাড়ি যেতে হলে একটা পুরনো বাঁশবনের পাশ দিয়ে হাঁটতে হয়। গ্রামের সবাই বলতো রাত 12টার আগে ওই পথ পার হয়ে যেতে, কারণ গভীর রাতে নাকি সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না। মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূরে কুকুরের ডাক। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থেমে গেলাম। শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই পায়ের শব্দ। আমি দ্রুত ঘুরে তাকালাম। কেউ নেই। নিজেকে বোঝালাম হয়তো ভেজা মাটিতে নিজের পায়ের প্রতিধ্বনি। আবার সামনে এগোতে লাগলাম। বাঁশবনের মাঝামাঝি পৌঁছতেই বাতাসটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা যেন কেউ বরফের পানি আমার ঘাড়ে ঢেলে দিয়েছে। ঠিক তখনই বাঁশের ভাগ থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, রাহাত। আমি থমকে দাঁড়ালাম। কে আমার নাম ধরে ডাকল? চারদিকে তাকালাম, কেউ নেই। আবার সেই কণ্ঠ, রাহাত, এদিকে আয়। গলাটা ছিল এক বৃদ্ধ মহিলার মতো, কিন্তু সেই কণ্ঠে এমন একটা টান ছিল যেন না গেলেই নয়। আমি টর্চের আলো বাঁশবনের ভেতরে ফেললাম। অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। ঠিক তখনই আলোটা 1 সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই দেখলাম অনেক দূরে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। আমি চোখ কচলালাম, আবার তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো আলো ছায়ার ভুল, কিন্তু এরপর যা শুনলাম সেটা আজও ভুলতে পারিনি। একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ, খিল 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 খিল। সেই হাসিটা ধীরে ধীরে আমার চারপাশে ঘুরতে লাগলো। মনে হচ্ছিল আমাকে ঘিরে কেউ অদৃশ্য হয়ে হাঁটছে। হঠাৎ আমার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে কোনো কল ছিল না, কিন্তু বড় বড় অক্ষরে শুধু একটি শব্দ লেখা ছিল, পিছনে তাকিও না। আমার বুকের ধুকপুকানি এত বেড়ে গেল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। কিন্তু মানুষের স্বভাবই এমন, যা করতে নিষেধ করা হয় ঠিক সেটাই করতে ইচ্ছে করে। আমি ধীরে ধীরে, কাঁপতে কাঁপতে আমার মাথাটা পিছনের দিকে ঘোরাতে শুরু করলাম। আর তারপর আমি যা দেখলাম সেটা আমার জীবনটাই বদলে দিয়েছিল। চলবে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তাকিয়েই আমার পুরো শরীর যেন জমে গেল। আমার থেকে মাত্র 10-12 হাত দূরে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 8-9 বছরের বেশি হবে না। সাদা ভেজা জামা, খালি পা, মাথা নিচু। তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে। বৃষ্টির পানি তার শরীর বেয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পায়ের নিচে কোনো কাদা নেই। যেন সে মাটিতে দাঁড়িয়ে নয়, ভেসে আছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? কোনো উত্তর নেই। শুধু সে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। চুলের ফাঁক দিয়ে দুটো অস্বাভাবিক ফ্যাকাশে চোখ আমার দিকে তাকিয়ে রইল। সেই চোখে কোনো রাগ ছিল না, কোনো দুঃখও না, ছিল শুধু এক অদ্ভুত শূন্যতা। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কয়েক কদম দৌড়েই বুঝলাম আমি একই জায়গায় ঘুরছি। যেদিকে যাই সামনে সেই একই বাঁশ গাছ, একই ভাঙা বেড়া, একই শুকনো কুয়ো। আমার
করতে লাগলো। মোবাইল বের করে সময় দেখলাম, রাত 11:17। কয়েক মিনিট পর আবার দেখলাম, এখনো 11:17। ঘড়ির কাঁটা আর এগোচ্ছে না। ঠিক তখনই বাঁশবনের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। একজন বৃদ্ধা কাঁদছেন। তারপর সেই কান্নার সঙ্গে আরও কয়েকজনের ফিসফিসানি মিশে গেল। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে খুব নিচু স্বরে কথা বলছে, কিন্তু একটি শব্দও পরিষ্কার বোঝা যাচ্ছে না। হঠাৎ আমার মোবাইলের টর্চ আবার নিভে গেল। চারপাশ অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। তারপর আমার ডান কাঁধে কেউ খুব ঠান্ডা একটা হাত রাখল। আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কিন্তু কানের একেবারে কাছে একটি খিসফিসে কণ্ঠ বলল, এখনো চলে যাওনি কেন? আমি দৌড়ে বাঁশবনের বাইরে বের হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ সামনে একজন বৃদ্ধকে দেখতে পেলাম, হাতে হারিকেন। তিনি চিৎকার করে বললেন, এইদিকে, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। আমি প্রাণপণে তার দিকে দৌড়ালাম। তার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পেছন থেকে ভেসে এলো সেই ছোট্ট মেয়েটির খিলখিল হাসি। বৃদ্ধ আমার হাত শক্ত করে ধরে বললেন, পেছনে তাকাবে না, যাই শোনো, যাই দেখো, একবারও না। আমি আর একবারও পেছনে তাকাইনি, কিন্তু হাঁটতে হাঁটতে স্পষ্ট শুনতে পেলাম, আমার ঠিক পেছনেই কেউ খালি পায়ে হাঁটছে। ধাপ ধাপ ধাপ। আর সেই শব্দ যত এগোচ্ছিল ততই মনে হচ্ছিল সে আমার একেবারে ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ লোকটির হাত আমি শক্ত করে ধরেছিলাম। তার হাতে ধরা হারিকেনের ক্ষীণ আলোয় তখন আমার একমাত্র ভরসা। পেছন থেকে এখনো সেই খালি পায়ের শব্দ ভেসে আসছে, ধাপ ধাপ ধাপ। মনে হচ্ছিল যেই হোক সে আমাদের ঠিক পেছনেই হাঁটছে। কিন্তু বৃদ্ধ একবারও পেছনে তাকালেন না। কিছুক্ষণ পর তিনি খুব নিচু স্বরে বললেন, যদি বাঁচতে চাও, আমি যা বলবো ঠিক তাই করবে। আমি মাথা নাড়লাম। তিনি বললেন, আর কয়েক কদম সামনে একটা পুরনো বটগাছ আছে, ওখানে পৌঁছানো পর্যন্ত কোনো অবস্থাতেই থামবে না। আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ চারপাশের বাতাস একেবারে থেমে গেল। বাঁশের পাতাগুলো আর নড়ছে না। সব শব্দ যেন এক মুহূর্তে হারিয়ে গেল। ঠিক তখনই আমার নিজের মায়ের গলা শুনতে পেলাম, রাহাত, বাবা, আমার দিকে একবার তাকাও। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা অসম্ভব, আমার মা তো এই মুহূর্তে বাড়িতে থাকার কথা। আমি থামতে যাচ্ছিলাম। বৃদ্ধ হঠাৎ আমার হাত আরো শক্ত করে চেপে ধরে বললেন, শুনছ, ওটা তোমার মা নয়, ও তোমাকে ডেকে নিয়ে যেতে চায়। আমার শরীর কাঁপতে লাগলো। কয়েক সেকেন্ড পর আবার সেই কণ্ঠ, রাহাত, আমি পড়ে গেছি, আমাকে বাঁচাও।
আমার চোখে পানি চলে এলো। মায়ের গলাটা এতটাই সত্যি লাগছিল যে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। তবুও বৃদ্ধের কথা মনে করে আমি সামনে হাঁটতেই থাকলাম। হঠাৎ হারিকেনের আলো কেঁপে উঠল। আলোয় আমি স্পষ্ট দেখলাম বটগাছের নিচে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না। তারা একসঙ্গে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যত এগোচ্ছি তারাও ধীরে ধীরে কাছে আসছে। বৃদ্ধ পকেট থেকে একটা ছোট তাবিজ বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা শক্ত করে ধরে রাখো। আমি তাবিজটা হাতে নিতেই চারপাশে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। মনে হলো যেন পচা ফুল আর ভেজা মাটির গন্ধ একসঙ্গে মিশে গেছে। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। কেউ যেন উল্টো হয়ে ডাল থেকে ঝুলছে। ধীরে ধীরে সে মাথা নিচের দিকে নামাতে লাগলো। হারিকেনের আলো যখন তার মুখে পড়ল, আমি দেখলাম ওটা কোনো মানুষ নয়। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখটা অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণা থেকে কালো রঙের তরল ঝরছে। সে ধীরে ধীরে হেসে উঠল। হে হে হে। বৃদ্ধ চিৎকার করে বললেন, দৌড়াও। আমি আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কয়েক কদম যাওয়ার পর বুঝলাম বৃদ্ধ আর আমার পাশে নেই। আমি একা। আর অন্ধকারের ভেতর থেকে কেউ একজন ভিস ভিস করে বলল, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি থেমে গেলাম, চারদিকে তাকালাম। বৃদ্ধ লোকটি কোথাও নেই। কয়েক সেকেন্ড আগেও যার হাত শক্ত করে ধরেছিলাম তিনি যেন বাতাসে মিলিয়ে গেছেন। হারিকেনের আলোও নেই। চারপাশে শুধু ঘন অন্ধকার। আমার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছে। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। মনে হলো কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। আমি সাবধানে সেই আলোর দিকে এগোতে লাগলাম। কাছাকাছি যেতেই দেখি একটি ছোট কুঁড়ে ঘর। ঘরটির দরজা আধ খোলা। ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় কেউ বলল, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়েও না। আমি ধীরে ধীরে ঘরে ঢুকলাম। ভেতরে একজন বৃদ্ধা বসে আছেন। চোখে অদ্ভুত শান্তি, কিন্তু মুখে গভীর ভয়ের ছাপ। তিনি আমাকে বসতে বললেন। তারপর খুব নিচু স্বরে বললেন, তুমি বাঁশবনের ডাক শুনেছ তাই না? আমি মাথা নাড়লাম। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই বাঁশবনের পাশেই একটি পরিবার থাকত। তাদের একমাত্র মেয়ে এক বর্ষার রাতে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার মরদেহ পাওয়া যায় বাঁশবনের ভেতরে। কিন্তু গ্রামের মানুষ বলে তার আত্মা কখনো এখান থেকে যায়নি। সে একা থাকতে চায় না, তাই রাত হলে পথিকদের নাম ধরে ডাকে। কেউ তার ডাকে সাড়া দিলে আর কখনো বাড়ি ফিরতে পারে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে সেই ছোট্ট মেয়েটির হাসি ভেসে এলো। খিলখিল খিলখিল। বৃদ্ধার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ও তোমাকে খুঁজে পেয়েছে। হঠাৎ দরজায় 3 বার ধাক্কা পড়ল। ঠক ঠক ঠক। তারপর একটি মিষ্টি কণ্ঠ, দাদি দরজা খোলো, আমি ভিজে গেছি। বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, যাই হোক দরজা খুলবে না। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলতে শুরু করলো। দরজা পুরোপুরি খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে হারিকেনের শিখা কাঁপিয়ে দিল। আমি দরজার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখি দরজার সামনে ছোট ছোট ভেজা পায়ের ছাপ। 1টি, 2টি, 3টি। ধীরে ধীরে সেই পায়ের ছাপগুলো ঘরের ভেতরে ঢুকছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাউকে দেখা যাচ্ছে না। বৃদ্ধা ভয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই ঘরের এক কোণে রাখা পুরনো আয়নাটার দিকে আমার চোখ গেল। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আমার পেছনে সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে। কিন্তু আমি যখন ঘুরে তাকালাম, কেউ নেই। আভা আয়নার দিকে তাকাতেই সে আরও কাছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে একটি আঙুল তুলে আমার দিকে ইশারা করল। তারপর ফিসফিস করে বলল, তুমি আমার সঙ্গে চলবে। আমি চিৎকার করে উঠতেই আয়নাটি বিকট শব্দে ভেঙে গেল। চারদিকে কাঁচ ছিটকে পড়ল। হারিকেন নিভে গেল।
পুরো ঘর অন্ধকার। অন্ধকারের মধ্যেই অনুভব করলাম কেউ আমার কবজি শক্ত করে ধরে টানছে। আমি প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছি। ঠিক তখনই বাইরে থেকে আজানের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই সেই ঠান্ডা হাতের চাপ হালকা হয়ে গেল। ঘরের ভেতর আবার নীরবতা। হারিকেন নিজে থেকেই জ্বলে উঠল, কিন্তু সামনে তাকিয়ে দেখি বৃদ্ধা আর সেখানে নেই। যেখানে তিনি বসেছিলেন সেখানে শুধু একটি পুরনো তাবিজ আর ধুলো জমা কাঠের চেয়ার। মনে হচ্ছিল এই ঘরে বহু বছর ধরে কেউ থাকেই না। আমি তাবিজটি হাতে তুলে নিলাম। ঠিক তখনই তাবিজের ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ মাটিতে পড়ে গেল। কাগজে মাত্র একটি লাইন লেখা, বাঁশবনের শেষ প্রান্তে যেও না, সত্যটা সেখানে অপেক্ষা করছে। রাহাত কবরের সামনে দাঁড়িয়েছিল। তার হাতে ধরা তাবিজটি হঠাৎ গরম হয়ে উঠল। চারপাশের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। বাঁশগুলোর মাথা একসঙ্গে দুলতে শুরু করল, অথচ বাতাসের কোনো দিক বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল পুরো বাঁশ বন যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ কবরের সামনে থাকা মাটি ধীরে ধীরে ফেটে যেতে লাগল। মাটির ভেতর থেকে একটি পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটি এতটাই পুরনো ছিল যে হাত দিতেই কাঠের গুঁড়ো ঝরে পড়তে লাগল। কাঁপতে কাঁপতে বাক্সটি খুলতেই ভেতরে একটি পুরনো ডায়েরি আর একটি ছোট্ট পুতুল দেখতে পেলাম। পুতুলটির একটি চোখ ভাঙা আর সাদা কাপড়ে কাদা লেগে আছে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনে রেখো, আমি নীলা। আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি শুধু বাড়ি ফিরতে চাই। পাতা উল্টাতেই জানা গেল বহু বছর আগে এক ঝড়ের রাতে নীলা নামের ছোট্ট মেয়েটি হারিয়ে যায়। গ্রামের কয়েকজন লোভী মানুষ জমি দখলের জন্য তাকে হত্যা করে এবং বাঁশবনের শেষ প্রান্তে গোপনে কবর দেয়। অপরাধ চাপা দিতে সবাই মিথ্যা গল্প ছড়িয়ে দেয় যে মেয়েটি নদীতে ডুবে মারা গেছে। আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় লেখা একটি বাক্য চোখে পড়ল, যে সত্য জানবে সে যদি আমার জন্য প্রার্থনা করে আমি মুক্তি পাব, আর যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে সেও এই বাঁশবনের অংশ হয়ে যাবে। আমি ডায়েরিটি বুকে চেপে ধরে চোখ বন্ধ করলাম। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম এবং নীলার আত্মার শান্তি কামনা করলাম। দোয়া শেষ হতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ মনে হলো কেউ খুব শান্ত গলায় বলছে, ধন্যবাদ। আমি চোখ খুলে দেখলাম সেই ছোট্ট মেয়েটি কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। এবার তার মুখে কোনো ভয়ঙ্কর হাসি নেই, চোখে আর কালো ছায়াও নেই। সে হালকা করে হাসল, তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যেই বাঁশবনের ঠান্ডা বাতাস স্বাভাবিক হয়ে গেল। ঝিঝি পোকার ডাক আবার শোনা যেতে লাগলো। মনে হলো এতক্ষণ যা ঘটছিল সবকিছু যেন এক দুঃস্বপ্ন। আমি দ্রুত বাঁশবন ছেড়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ভোরের আজান ভেসে আসছিল, গ্রামের প্রথম মানুষদের দেখা যাচ্ছিল। বাড়ি ফিরে কয়েকদিন জ্বরে ভুগলাম। সুস্থ হওয়ার পর গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষের সঙ্গে দেখা করি। তাকে পুরো ঘটনা বলতেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ সেটা নতুন কিছু নয়। বহু বছর ধরে মানুষ ওই বাঁশবনে অদ্ভুত সব ঘটনা দেখেছে, কিন্তু কেউ কখনো সত্যটা জানতে পারেনি। আমি তাকে ডায়েরির কথা বললাম। তিনি গ্রামের লোকজনকে নিয়ে সেই জায়গায় গেলেন, কিন্তু সেখানে কোনো কবর নেই, কোনো বাক্স নেই, কোনো ডায়েরিও নেই, যেন কিছুই কখনো ছিল না। শুধু একটি শুকনো বুনো ফুল মাটির ওপর পড়েছিল। আজও যখন বর্ষার রাতে প্রবল বাতাসে বাঁশবন দুলতে থাকে, গ্রামের মানুষ সেই পথ এড়িয়ে চলে। কেউ কেউ দাবি করেন গভীর রাতে এখনও একটি ছোট্ট মেয়ের কণ্ঠ ভেসে আসে, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি আর কখনো সেই পথে যাইনি, তবে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে কখনো কখনো আমার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে ওঠে। কোনো কল থাকে না, কোনো নোটিফিকেশনও নয়, শুধু একটি বাক্য ভেসে ওঠে, তুমি কি সত্যিই ভেবেছ আমি মুক্তি পেয়েছি? স্ক্রিনটি সঙ্গে সঙ্গে নিভে যায়। আমি আবার চালু করি, কিছুই থাকে না, কিন্তু জানালার বাইরে তাকালেই মাঝে মাঝে মনে হয় দূরের অন্ধকারে সাদা পোশাক পরা একটি ছোট্ট অবয়ব নিশ্চুপ দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে।